সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। বিগত দুইটি ক্লাসে আমি 4টা ধাপের মাধ্যমে প্রথম পত্র অধ্যায় 4 আর্থিক বিশ্লেষণ এর গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আলোচনা করেছি। আশা করছি সেই মোতাবেক তোমরা যথার্থ প্র্যাকটিস করেছ। তারই ধারাবাহিকতায় আজকে আমি একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে মুক্ত নগদ প্রবাহ। যদি এটা আলোচনা সারতে পারি তাহলে আরও একটি টপিক নিয়ে আলোচনা শুরু করব। এখন হচ্ছে মুক্ত নগদ প্রবাহ, এই বিষয়টা কি একটু বোঝার চেষ্টা করো। আমরা যখন নগদ প্রবাহ বিবরণী তৈরি করেছি সেখানে প্রথম ধাপ কি পেয়েছিলাম? পরিচালন কার্যাবলী হতে নগদ প্রবাহ। এখন হচ্ছে এই যে পরিচালন কার্যাবলী হতে যে নগদ প্রবাহ পাওয়া যায়, এখান থেকে আমি কোনো প্রতিষ্ঠানের স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগের পরিমাণ বা মূলধনী সম্পত্তিতে বিনিয়োগের পরিমাণ বাদ দিলে যে পরিমাণ অর্থ থাকবে সেই পরিমাণ অর্থকে বলা হয় মুক্ত নগদ প্রবাহ। তবে কিছু কিছু ক্ষেত্রে সংজ্ঞা একটু ভিন্নভাবেও দেওয়া আছে। সেক্ষেত্রে বলা আছে হচ্ছে স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ এবং চলতি সম্পত্তিতে বিনিয়োগের পরিমাণ বাদ দেওয়ার পরে যে পরিমাণ অর্থ থাকবে তাকে বলা হয় মুক্ত নগদ প্রবাহ। এই যে মুক্ত নগদ প্রবাহ, এই অর্থের ব্যবহার কি? এই অর্থ কোন কাজে ব্যবহার করা যায়? এই অর্থ দিয়ে কোনো প্রতিষ্ঠান তার যে পাওনাদারেরা রয়েছে, পাওনাদারদের পাওনা পরিশোধে ব্যবহার করতে পারে। পাওনা বলতে কি, তোমার ঋণ পরিশোধ করতে পারে, তারপরে কি ঋণের সুদ পরিশোধ করতে পারে। আর কি করতে পারে? এটা হচ্ছে ওই যে যারা শেয়ার হোল্ডার, কোম্পানির যারা মালিক শেয়ার হোল্ডার, তারা শেয়ারের লভ্যাংশ পরিশোধ করতে পারে। এখন আমাদের এখানে শিক্ষণীয় বিষয় হচ্ছে এই যে মুক্ত নগদ প্রবাহ, এটা তো কনসেপ্টটা জানতেই হবে। তারপরে কিভাবে বের করতে হয়, মুক্ত নগদ প্রবাহ কিভাবে বের করতে হয় সেটা আমাদেরকে শিখতে হবে। এটা বের করার দুইটা পদ্ধতি আছে, দুইটা সূত্র দিয়ে এটা বের করা যায়। তো আমরা যদি সহজভাবে বুঝতে চাই তাহলে একটু উদাহরণের মাধ্যমে, আমরা অঙ্কের মাধ্যমে এগুলো সমাধানের চেষ্টা করব। তাহলে তোমরা আশা করছি ভালোই বুঝবে। স্ক্রিনে তোমরা দেখার চেষ্টা করো। আমি এখানে একটা গাণিতিক সমস্যা এবং তার সমাধান দেখানোর চেষ্টা করছি। এর মাধ্যমে কিভাবে ফ্রি নগদ প্রবাহ তৈরি করতে হয়, বের করতে হয়, সেটা তোমরা শিখতে পারবে। দেখো, প্রথমে সূত্রটাই আমি তোমাদেরকে বলি। একটা সূত্র, এটা হচ্ছে কি, ফ্রি নগদ প্রবাহ সমান ওই যে আমি বললাম পরিচালন কার্যাবলী হতে নগদ প্রবাহ, তার সাথে সুদ পরিশোধ ইন্টু 1 মাইনাস কর হার, কর সমন্বয় করতে হয়, তারপরে কি মাইনাস মূলধনী ব্যয়। আমি কি আমার সংজ্ঞায় শুরুতেই যে সংজ্ঞায় কি বলেছি, মূলধনী ব্যয় বাদ দিতে হয়। মূলধনী ব্যয় কি, তোমার স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ বা চলতি সম্পত্তিতে বিনিয়োগ, এই বিনিয়োগগুলো বাদ দিতে হয়। এখন দেখো, এই যে সূত্র তোমরা দেখলে, এখন ঠিক তার উপরে একটা প্রশ্ন আমি লিখেছি। সেই প্রশ্নে কিছু তথ্য দেওয়া আছে। কি তথ্য দেওয়া আছে আমরা দেখার চেষ্টা করি। সেখানে লেখা আছে, দেখো, একটা কোম্পানি এবিসি কোম্পানির পরিচালন কার্যাবলী হতে নগদ প্রবাহ 5 লক্ষ টাকা। কেমন? তারপরে কি দেওয়া আছে? সুদ পরিশোধ 93,000 টাকা। হ্যাঁ, এই যে সূত্রে যা যা আছে সেই তথ্যগুলোই ওখানে প্রশ্নে দেওয়া আছে। তারপরে কি মূলধনী ব্যয়, তার মানে ব্র্যাকেটে দেওয়া আছে মোট স্থায়ী সম্পত্তি বৃদ্ধি 3,47,000 টাকা। এরপরে কি আছে? কর সমন্বয় করতে হবে। তোমার সুদের সাথে কর সমন্বয় করতে হয়, কর হার 29%। এখন কি, ফ্রি নগদ প্রবাহ নির্ণয় করতে বলা হয়েছে। সূত্রটা শুরুতে আমি তোমাকে দেখানোর চেষ্টা করেছি। সূত্র আবার দেখো, এই যে এবার এই যে প্রশ্নে যে তথ্যগুলো দেয়া আছে এই তথ্যগুলো নিয়ে জাস্ট সূত্রে বসিয়ে দেবা। তারপর কি, পরিচালন কার্যাবলী হতে নগদ প্রবাহ 5 লক্ষ টাকা নিয়ে ওখানে লিখে দাও। ওখানে তারপরে কি প্লাস, তারপরে কি সুদ পরিশোধ কত, 93,000 লিখে দাও। এরপরে কি ব্র্যাকেট 1 মাইনাস কর হার 29%, 1 মাইনাস 1 বিয়োগ 0.29 কর সমন্বয় করলা। তারপরে কি বিয়োগ কি, তারপর হচ্ছে মূলধনী ব্যয়, ওই যে কি আছে প্রশ্নে, স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ, সেটা কি 3,47,000। এখন কি, এই যে সব মান বসানো হয়ে গেল। এরপরে
এই যে এগুলো ক্যালকুলেশন করলে একটা আনসার তুমি এই যে 2,29,000 19,000 2,19,000 30 টাকা পাচ্ছ। এটা কি? এটা হচ্ছে মুক্ত নগদ প্রবাহ। এই টাকাটা কি কাজে তুমি ব্যবহার করতে পারবে? প্রতিষ্ঠান কি কাজে ব্যবহার করতে পারবে? ঋণের সুদ পরিশোধে ব্যবহার করতে পারবে, ঋণ পরিশোধে ব্যবহার করতে পারবে, শেয়ার হোল্ডারদের কে লভ্যাংশ পরিশোধ করতে এই অর্থ ব্যবহার করতে পারবে। এখন আমরা আরও একটা উদাহরণে যাব। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আমি বলেছি মুক্ত নগদ প্রবাহ দুইটা সূত্রের মাধ্যমে নির্ণয় করা যায়। আমি একটা সূত্র দিয়ে কিভাবে বের করতে হয় সেটা দেখিয়েছি। এখন আরও একটা সূত্র দিয়ে কিভাবে মুক্ত নগদ প্রবাহ নির্ণয় করতে হয় সেটা দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, শুরুতেই তোমরা এই যে সূত্রটা দেখার চেষ্টা করো। এই যে এল মাঝ বরাবর, এই যে পৃষ্ঠার মাঝ বরাবর একটু খেয়াল করো, সেখানে লেখা আছে এল লিমিটেড এর ফ্রি নগদ প্রবাহ সমান সুদ ও কর পূর্ব মুনাফা ইন্টু 1 মাইনাস কর হার। সুদ ও কর পূর্ব মুনাফা ইন্টু 1 মাইনাস কর হার প্লাস কি অবচয়, তারপর কি ওই যে মাইনাস মূলধনী ব্যয় মানে কি স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ, তারপরে কি এই যে নেট মাইনাস কি নেট চলতি সম্পত্তিতে বিনিয়োগ। আমি কি যখন তোমাদেরকে এই যে কনসেপ্ট নিয়ে আলোচনা করতেছিলাম, কনসেপ্ট একটু ভিন্ন আঙ্গিকেও বলার চেষ্টা করেছিলাম। সেক্ষেত্রে কি বলেছিলাম, সেকেন্ড টাইম কি বলেছিলাম, তোমার সেখানে কি স্থায়ী সম্পত্তিতে বিয়োগ করতে হয়, আর কি বিয়োগ করতে হয়, নেট চলতি সম্পত্তিতে বিনিয়োগটাও বিয়োগ করতে হয়। তবে তোমরা সংজ্ঞা পরীক্ষায় যেভাবে লিখো না কেন নাম্বার পাবে, কোনো সমস্যা হবে না। এখন আমরা এই সূত্র দিয়ে মান বের করার জন্য, আনসার বের করার জন্য একটা উদ্দীপক আমরা একটা প্রশ্ন সাজিয়েছি। সেই প্রশ্নটা তোমরা দেখার চেষ্টা করো। দেখো, এ লিমিটেডের 2017 সালে পরিচালন মুনাফা সুদ ও ব্র্যাকেটে দিলাম সুদ ও করপূর্ব মুনাফা ছিল কত? 6 লক্ষ টাকা। হ্যাঁ, তারপরে কি আছে, অবচয়ের পরিমাণ ছিল 50,000 টাকা। এরপরে কি করের পরিমাণ, কর হার হচ্ছে 40%। তারপরে 2016 সালের তুলনায় 2017 সালে কোম্পানির চলতি সম্পদ, চলতি দায় ও স্থায়ী সম্পদের পরিবর্তন নিম্নরূপ। তোমার হচ্ছে একটা চার্টের মাধ্যমে, খেয়াল করো, একটা চার্টের মাধ্যমে কিছু সম্পদের তোমার পরিবর্তন দেখানো হয়েছে। 2 সালের 16 এবং 17 সালের তোমার সম্পত্তির বিভিন্ন খাতের পরিবর্তন দেখানো হয়েছে। দেখো, নেট স্থায়ী সম্পত্তির পরিবর্তন 2016 সালে 3 লক্ষ, তারপরে কি 17 সালে 5 লক্ষ হয়েছে। তারপরে কি চলতি সম্পত্তির পরিবর্তন 2016 সালে হচ্ছে 1 লক্ষ, 2017 সালে হয়েছে 2 লক্ষ, বৃদ্ধি পেয়েছে। তারপরে কি পাওনাদার 16 সালে 10,000, তারপর কি 17 সালে 20,000। এরপরে কি বকেয়া খরচ 2016 সালে 20,000, এরপরে কি 17 সালে 30,000। এখন এই যে তথ্যগুলো এই প্রশ্নে দেয়া আছে, এই তথ্যগুলোকে ব্যবহার করে সূত্রের এই যে মানগুলো দরকার সেই মানগুলো আমরা বসানোর চেষ্টা করব। এখন সরাসরি আমরা সব মান সূত্রে বসাতে পারবো না, তোমার হচ্ছে কিছু সরাসরি বসানো যাবে, আর কিছু হচ্ছে একটু বাড়তি ক্যালকুলেশন করে তোমাদেরকে বের করতে হবে। আমি দেখানোর চেষ্টা করছি, তোমরা দেখার চেষ্টা করো। এই যে দেখো, সূত্রে আসো, মাঝ বরাবর, শীটের মাঝ বরাবর ফ্রি নগদ প্রবাহ সমান কি সুদ ও কর পূর্ব মুনাফা, এটা সরাসরি প্রশ্ন থেকে নেওয়া যাবে। 6 লক্ষ সরাসরি বসাও। তারপরে কি, এরপরে কি কর হার 1 মাইনাস কর হার, এটাও সরাসরি নেওয়া যাবে। 1 বিয়োগ 0.40 সরাসরি বসানো যাবে। এরপরে কি অবস্থাটাও সরাসরি বসানো যাবে। অবস্থায় প্রশ্নে কত দেওয়া আছে? 50,000 টাকা, সরাসরি বসালাম। এরপরে হচ্ছে যে বাকি যে তথ্যগুলো লাগবে, মূলধনী ব্যয়, তারপরে নেট চলতি সম্পত্তিতে বিনিয়োগ, এগুলো হচ্ছে সরাসরি বসানোর কোনো স্কোপ নাই। বাড়তি কিছু ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা হচ্ছে এই সূত্রে বসাবা। তারপরে কি এই যে মূলধনী ব্যয়টা আমরা নিচে তার একটু সূত্রের নিচে সেখানে মূলধনী ব্যয় দিয়ে কিছু ক্যালকুলেশন করেছি, দেখার চেষ্টা করো। মূলধনী ব্যয় কী লিখেছি আমি, কিভাবে বের করতে হবে, নেট স্থায়ী সম্পত্তির পরিবর্তন প্লাস অবচয়, নেট স্থায়ী সম্পত্তির পরিবর্তন প্লাস অবচয়। এই যে নেট স্থায়ী সম্পত্তির পরিবর্তন 16 সালে ছিল এই যে স্থায়ী সম্পত্তি, 16 সালে ছিল 3 লক্ষ, 17 সালে হয়েছে 5 লক্ষ। তো এই যে পরিবর্তন কিভাবে পাবো আমরা, বিয়োগ করলে, একটা সাল থেকে আরেকটা সালের তথ্য বিয়োগ দিলে পরিবর্তনটা পাবো। এর সাথে কি যোগ করতে হয়েছে, অবচয়টা যোগ করতে হয়েছে। তাহলে এই যে 5 লক্ষ বিয়োগ 2 লক্ষ, 5 লক্ষ বিয়োগ 2 লক্ষ, তার সাথে কি
যোগ 50,000, তার মানে কি একটা আনসার পাওয়া যাচ্ছে 2,50,000 টাকা। এটা হচ্ছে এই যে 2,50,000 টাকা, এটা কোথায় বসাবা? ওই যে তোমার মূলধনী ব্যয়, সূত্রের যে মূলধনী ব্যয় সেখানে এটা বসাতে হবে। এরপরে কি সূত্রে আরও একটা খাত আছে, নেট চলতি সম্পত্তিতে বিনিয়োগ। এটাও সরাসরি বসানোর কোনো স্কোপ নাই, বাড়তি একটু ক্যালকুলেশন লাগবে। দেখো এই যে নিচের দিকে তাকাও, তোমার এই যে নেট চলতি সম্পত্তিতে বিনিয়োগ, সেটা আমি কিভাবে দেখানোর চেষ্টা করেছি। তোমার চলতি সম্পত্তির পরিবর্তন, তারপরে কি করেছি, সেখান থেকে বিয়োগ দিয়েছি ওই যে পাওনাদার কিছু তথ্য, ওখানে যে ছকে কিছু তথ্য আছে, পাওনাদার এবং বকেয়া খরচের পরিবর্তন। তো চলতি সম্পত্তির পরিবর্তন সেটা কিভাবে পাবো? আবার সে ওই যে বিয়োগ করতে হবে, একটা থেকে আরেকটা বিয়োগ করতে হবে। চলতি সম্পদ ওই যে 2 লক্ষ থেকে 1 লক্ষ বিয়োগ করলাম, তারপরে কি পাওনাদার এবং বকেয়া খরচ দুইটাকে যোগ করে সেই দুটোর যোগফলকে আবার কি বিয়োগ করতে হবে তোমার চলতি সম্পত্তির পরিবর্তন থেকে। সেটা ওই যে 10,000 সেই দুইটা যোগ হয়ে ওই যে 1 লক্ষ থেকে 20,000 বিয়োগ হয়ে কি একটা চূড়ান্ত একটা আনসার আসবে 80,000। সেটা কি নেট চলতি সম্পত্তিতে বিনিয়োগ। এই যে নেট চলতি সম্পত্তিতে বিনিয়োগের ক্যালকুলেশনটা নিচে, সবার নিচে সেখানে দেখানো আছে। সেখানে এই যে দেখো নেট চলতি সম্পত্তির পরিবর্তন 2 লক্ষ বিয়োগ 1 লক্ষ সমান 1 লক্ষ, তার পাওনাদারের পরিবর্তন ওই যে 20,000 বিয়োগ 10,000, এই যে 20,000 বিয়োগ 10,000 সমান 10,000, তার বকেয়া খরচের পরিবর্তন তোমার হচ্ছে 30,000 বিয়োগ 20,000 সমান 10,000। তার মানে আমরা কি এসব করে নেট চলতি সম্পত্তিতে বিনিয়োগের যে একটা মান পেলাম 80,000, সেটা কি করব এখন? ওই যে চূড়ান্ত মূল যে সূত্র, ফ্রি নগদ প্রবাহ নির্ণয়ের মূল সূত্র, সেখানে বসালে কি 80,000 বসালাম, তারপরে কি এই সবগুলোকে সমন্বয় করতে হবে। তোমার যোগ বিয়োগ করে ক্যালকুলেশন করে একটা আনসার পাওয়া যাচ্ছে, তার আনসারটা কত? 80,000 টাকা। তোমার লিমিটেডের মুক্ত নগদ প্রবাহের পরিমাণ কত পাওয়া গেল? 80,000 টাকা। এখন আমরা এই দুইটা তোমার উদ্দীপকের মাধ্যমে দুইটা সূত্রের প্রয়োগ দেখিয়েছি। এখন আমরা বইয়ের একটু অনুশীলনীতে এ সম্পর্কে কি আছে সেখান থেকে আমরা সংক্ষেপে একটু দেখব। আমরা বইয়ের অনুশীলনীতে যাব। প্রিয় শিক্ষার্থী, তোমরা এখন এই যে অনুশীলনীর 8 নাম্বার দেখার চেষ্টা করো। এখানে কিছু তথ্য দেয়া আছে, দেখো। মূলত কি আমরা বের করব সেটা আগে তোমাদের ধারণা দিই, তাহলে তোমাদের সহজ হবে বিষয়টা। এই যে ছকের নিচে একটা কিছু কথা আছে, ছকের নিচে একটা লাইন আছে, সেখানে লেখা আছে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক ফ্রি নগদ প্রবাহ হতে শেয়ার মালিকদের 50,000 টাকা লভ্যাংশ দেওয়ার চিন্তাভাবনা করছেন। এই যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক উনি শেয়ার মালিকদের 50,000 টাকা লভ্যাংশ দেওয়ার চিন্তাভাবনা করছেন। তার মানে কি, ওই যে তোমাদেরকে ফ্রি নগদ প্রবাহ সম্পর্কে কি বলেছিলাম, এই যে টাকাটা কোন কাজে ব্যবহার হয়? ঋণ পরিশোধে, ঋণের সুদ পরিশোধে, এমনকি লভ্যাংশ পরিশোধে ব্যবহার করা হয়। এখন কি দেখো তো, এই যে কোম্পানির মালিক বা ব্যবস্থাপক ভাবছেন 50,000 টাকা লভ্যাংশ দেবেন। এখন এই যে চাওয়া হচ্ছে এই যে কিছু তথ্য দেওয়া আছে, এই তথ্যের আলোকে আমাদেরকে হিসেব করে দেখতে হবে এই যে ব্যবস্থাপকের যে ভাবনা, ওনার যে লক্ষ্য, সেই লক্ষ্যের বাস্তবায়ন সম্ভব কিনা, তিনি কি আসলেই পারবেন 50,000 টাকা লভ্যাংশ প্রদান করতে, সেটা আমাদেরকে একটু ক্যালকুলেশন করে দেখতে হবে। এখন দেখো কিভাবে আমরা কি তথ্যগুলো দরকার। এই যে ছক, এবার ছকের দিকে তাকাও। ছকে দেখো তোমার এই যে কিছু তথ্য, কর পরবর্তী নিট আয়, তারপরে প্রাপ্য হিসাব বৃদ্ধি, প্রদেয় হিসাব হ্রাস, মজুত পণ্য হ্রাস, অবশ্যই এটুকু পর্যন্ত। এই তথ্যগুলো কোন কাজে লাগে? এগুলো লাগে তোমার পরিচালন কার্যাবলী হতে নগদ প্রবাহ নির্ণয়ে। কেমন? পরিচালন কার্যাবলী হতে নগদ প্রবাহ নির্ণয়ে। তারপরে আমরা কি ইতিমধ্যে দুইটা সূত্র তোমাদেরকে দেখিয়েছি। সেখানে কি একটা সূত্র কি দিয়ে শুরু হয়? একটা সূত্র শুরু হয় হচ্ছে পরিচালন কার্যাবলী হতে নগদ প্রবাহ দিয়ে। তার মানে সেই মানটা বের করার জন্য কিছু তথ্য এখানে দেওয়া আছে। তারপরে কি দেওয়া আছে তোমার? এই যে আসবাবপত্র ক্রয়, মেশিন ক্রয়। এই আসবাবপত্র ক্রয়, মেশিন ক্রয়, এই দুটার মানে কি? তার মানে মূলধনী ব্যয়টা দেয়া আছে। এই যে মূলধনী ব্যয় বিয়োগ করতে হয়, বা স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগটা বাদ দিতে হয়। আসবাবপত্র ক্রয় এবং মেশিন ক্রয়, এই দুইটা মাধ্যমে সেই তথ্যটা পাওয়া যাবে। তারপরে কি আছে? ওই যে সূত্রে পেয়েছিলাম কি সুদ পরিশোধ এবং কর হার। ওই সুদ পরিশোধ কত সেটা লাগে, আর সুদ পরিশোধের সাথে কি করতে হয়? কর হারটা সমন্বয় করতে হয়। এখন আমরা এই যে তথ্যগুলোর আলোকে আমরা আসলে ওই যে ব্যবস্থাপকের লক্ষ্যের বাস্তবায়ন সম্ভব কিনা আমরা দেখার চেষ্টা করব। এখন সমাধানে আসো। তোমরা স্ক্রিনে দেখার চেষ্টা করো
এখানে আমি 8-এর গ বাদ দিয়ে কেন ঘয়ের দিকে গেলাম। ইতিমধ্যেই তোমরা জানো আমি তোমাদেরকে ওই যে নগদ প্রবাহ বিবরণী কিভাবে তৈরি করতে হয় শিখিয়েছি, কেমন? ওই যে সেখানে পরিচালন কার্যাবলী হতে নগদ প্রবাহ নির্ণয় সেটা শিখিয়েছি, অনেকগুলো তোমার উদ্দীপকের মাধ্যমে শিখিয়েছি। তোমরা আশা করছি পারবে, সমস্যা হবে না। তো সেজন্য আমি সেটা গটা দেখাই নাই। তো এখন দেখো, তবে এই যে ঘয়ের অঙ্কটার জন্য কিন্তু আবার ওই যে পরিচালন কার্যাবলী হতে নেট নগদ প্রবাহ সেটা সে আনসারটা আবার লাগবে, সেজন্য আমি শর্টকাটে করেছি। তোমরা কিন্তু আবার এই শর্টকাটে তোমার পরীক্ষায় ওই পরিচালন কার্যাবলী হতে নগদ প্রবাহ নির্ণয় এভাবে শর্টকাটে দেখালে হবে না, নাম্বার পাবো না। যেটা নিয়ম সেভাবেই করতে হবে। গ করার পরে সেই আনসারটা এখানে ঘয়ের কাজে ব্যবহার করবে। এখানে আমি জাস্ট শর্টকাটে করেছি, এভাবে তোমরা করবে না। তো দেখো, ওই যে পরিচালন কার্যাবলী হতে নেট নগদ প্রবাহ কীভাবে পেয়েছি আমি ওই যে সমন্বয় করলাম, সেগুলো যোগ বিয়োগ করে সব তথ্যগুলো ধারাবাহিকভাবে বসিয়ে আন্তঃপ্রবাহ যোগ করেছি, বহিঃপ্রবাহ বাদ দিয়েছি, তারপরে কি একটা আনসার পেয়েছি 67,000 টাকা, কেমন? এরপরে কি তোমার ছকে কী ছিল, প্রশ্নের ছকে তোমার মূলধনী ব্যয়ের 2টা খাত ছিল, সেই মূলধনী ব্যয় 2টা, আসবাবপত্র ক্রয়, মেশিন ক্রয়, সেই 2টা যোগ করে কত পাওয়া যাচ্ছে, 90,000 টাকা পাওয়া যাচ্ছে। এরপরে কি প্রশ্নে কী ছিল, সুদ পরিশোধের পরিমাণ ছিল 12,000 আর কর হার ছিল 40%। তো এই যে তথ্যগুলো দেওয়া আছে, এই তথ্যগুলোর আলোকে কি কোন সূত্র প্রয়োগ করতে হবে, ওই যে প্রথম যে সূত্র দেখিয়েছি সেই সূত্রটা, সেটা কি ছিল, ফ্রি নগদ প্রবাহ সমান কি পরিচালন কার্যাবলী হতে নগদ প্রবাহ প্লাস সুদ পরিশোধ ইন্টু 1 মাইনাস কর হার মাইনাস কি মূলধনী ব্যয়। এবার দেখো, এই যে আমি উপরে যে ক্যালকুলেশন করে কিছু মান বের করেছি, সেই মানগুলো জাস্ট সূত্রে বসিয়ে দিলাম। দেখো, পরিচালন কার্যাবলী হতে নগদ প্রবাহ কত, 67,000 বসিয়ে দিলাম, প্লাস সুদের পরিমাণ কত, 12,000 ইন্টু ওই যে কর সমন্বয় করলাম 1 মাইনাস 0.40, হ্যাঁ, তারপরে কি মাইনাস কি 90,000। এরপরে কি এগুলো ক্যালকুলেশন করলে একটা আনসার আস্তে আস্তে চূড়ান্ত আনসার কত, 15,800 ব্র্যাকেট দিয়ে কি বুঝলাম, এটা ঋণাত্মক, নেগেটিভ। এখন এই যে তার মানে কি, আমি উদ্দীপকে আলোচনার সময় কি বলেছিলাম, মানে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক কি চাচ্ছিল, শেয়ার হোল্ডারদেরকে 50,000 টাকা লভ্যাংশ দেওয়ার একটা লক্ষ্যমাত্রা স্থির করেছিল। এখন কি আমরা বাস্তবে কি দেখতে পাচ্ছি, আসলে ওনার ভাবনা বাস্তবায়ন সম্ভব নয়। কেন সম্ভব নয়, এই যে দেখলাম আমরা তোমার ফ্রি নগদ প্রবাহ, হ্যাঁ, মুক্ত নগদ প্রবাহ কি ঋণাত্মক, তার তো টাকাই নাই, সে দেবে কোত্থেকে, হ্যাঁ। তার মানে কি মন্তব্য কীভাবে লিখতে হবে, 50,000 টাকা লভ্যাংশ পরিশোধে সক্ষম নয় কোম্পানিটা 50,000 টাকা লভ্যাংশ পরিশোধে সক্ষম নয় বা সক্ষম হবে না আর কি। এখন আমরা একই নিয়মের আরও একটা আমরা অনুশীলনী প্রশ্নে যাব। তোমরা স্ক্রিনে দেখার চেষ্টা করো, আমি বইয়ের সৃজনশীল প্রশ্ন 9 দেখাতে চাচ্ছি। দেখো, এখানেও কিছু তথ্য দেওয়া আছে, কর পরবর্তী নিটায় প্রাপ্য হিসাব বৃদ্ধি, তারপরে প্রদেয় হিসাব হ্রাস, মজুত পণ্য হ্রাস, অবচয়, এই তথ্যগুলো কি, এটা হচ্ছে তোমার পরিচালন কার্যাবলী হতে নগদ প্রবাহ নির্ণয়ে ব্যবহার করা হয়। তারপরে কি আছে, আসবাবপত্র ক্রয়, মেশিন ক্রয়, এই তথ্যগুলো কি তোমার ওই যে মূলধনী ব্যয় হিসাবে গণ্য হবে। তারপরে কি আছে, সুদ পরিশোধ এবং কর হার, এগুলো আমাদের সূত্রের জন্য লাগবে। তারপরে কি এখানে কি চেয়েছে, ছকের নিচেই আসো, সেখানে কি লিখেছে দেখো, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক ফ্রি নগদ প্রবাহ হতে শেয়ার মালিকদের 50,000 টাকা লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করছেন। এখন দেখো, এখন এটা হচ্ছে তোমার ব্যবস্থাপকের চাওয়া। এখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, ক্যালকুলেশন করে সিদ্ধান্ত নিতে হবে, আসলে উনি কি পারবেন, উনি কি আসলে কি 50,000 টাকা লভ্যাংশ দিতে পারবেন শেয়ার হোল্ডারদের। তোমরা স্ক্রিনে দেখো, আমি আগের মতোই 9-এর ঘ এর সমাধানটা দেখাচ্ছি। গটা দেখাচ্ছি না, এই জন্যে গটা তোমাদেরকে ইতিমধ্যে আগে আমি শিখিয়েছি, অনেকগুলো উদাহরণের মাধ্যমে উদ্দীপকের মাধ্যমে শিখিয়েছি। যদি তোমাদের সমস্যা হয় আমি আবার আলোচনা করবো বা ক্লাসে তো করাবো, চিন্তার কোনো কারণ নেই, এই জন্য গটা আর দেখাচ্ছি না, পর্যাপ্ত করানো হয়েছে। তো এখন দেখো, ঘয়ের জন্য কী কী লাগবে, তোমার ওই যে পরিচালন কার্যাবলী হতে নগদ প্রবাহ, এই যে এটা শর্টকাট টেকনিক, কিন্তু এই টেকনিকে তোমরা গ সমাধান করলে হবে না, এটা হচ্ছে জাস্ট আমি দরকারে ব্যবহার করেছি তথ্যের জন্য।
তো এখানে কি এটা কি পেয়েছি, ওই যে সমন্বয় করে আন্তঃপ্রবাহ যোগ করে বহিঃপ্রবাহ বিয়োগ করে এটা কি একটা আনসার 1,02,000 পাওয়া গেল। সেটা হচ্ছে কি পরিচালন কার্যাবলী হতে নগদ প্রবাহ। এরপরে কত দেওয়া আছে, সুদ পরিশোধ 20,000 টাকা দেওয়া আছে, কর হার 35%। তারপরে কি মূলধনী ব্যয়ে কি দেওয়া ছিল, দুইটা খাত দেওয়া ছিল, আসবাবপত্র ক্রয় এবং মেশিন ক্রয়, সেটা সেই দুইটা যোগ করে 70,000 টাকা পাওয়া গেল। এখন কি এই তথ্যগুলোর জন্য কি কোন সূত্র, এই যে শুরুতে যে সূত্র বলেছিলাম সেই সূত্রটা আবার আনতে হবে। ফ্রি নগদ প্রবাহ সমান পরিচালন কার্যাবলী হতে নগদ প্রবাহ প্লাস সুদ পরিশোধ ইন্টু 1 মাইনাস কর হার মাইনাস মূলধনী ব্যয়। এবার তোমরা মানগুলো বসাও। ওই যে পরিচালন কার্যাবলী হতে নগদ প্রবাহ সেটা কি 1,02,000 পাওয়া গেল। তারপরে কি সুদের পরিমাণ 20,000 ইন্টু 1 মাইনাস কর হার তোমার কি 1 মাইনাস 0.35। তারপরে কি স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ বা মূলধনী ব্যয় সেটা কি 70,000 বিয়োগ করলাম। এরপরে এই মানগুলি তুমি একটু ক্যালকুলেশন করো, তাহলে কি কত পাওয়া যাচ্ছে, 45,000 টাকা। তার মানে কি ফ্রি নগদ প্রবাহ সমান কি 45,000 টাকা। এখন দেখো প্রশ্নে কি বলা ছিল, ব্যবস্থাপক কি চেয়েছিলেন, ব্যবস্থাপক চেয়েছিলেন হচ্ছে শেয়ার হোল্ডারদের কি 50,000 টাকা লভ্যাংশ প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন। কি এখন কি আমরা কি সিদ্ধান্তে আসতে পারি, আমরা দেখতে পাচ্ছি ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছি নগদ প্রবাহ, ফ্রি নগদ প্রবাহ হচ্ছে 45,000 টাকা। তার মানে কি আসলে উক্ত কোম্পানি আসলে কি শেয়ার হোল্ডারদেরকে 50,000 টাকা লভ্যাংশ প্রদান করতে পারবে না, সম্ভব নয়, এটাই মন্তব্য হিসেবে লিখতে হবে। আশা করছি তোমরা এতেই তোমরা এই যে ফ্রি নগদ প্রবাহ বা মুক্ত নগদ প্রবাহ কীভাবে বের করতে হয় তোমাদের আসলে সমস্যা হবে না, এগুলো একটু ভালো করে দেখবে। এখন আমি একটু ভিন্ন টপিকে যাওয়ার চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ ধরে আমি তোমাদেরকে মুক্ত নগদ প্রবাহ কিভাবে বের করতে হয় সেটা বোঝানোর চেষ্টা করলাম। এখন এই সম্পর্কিত আরও কিছু টপিক আছে, তার কিছুটা আমি তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। তার ভিতরে একটা হচ্ছে তোমার নগদ প্রবাহ অনুপাত। নগদ প্রবাহ অনুপাত এটা আসলে কি, বিষয়টা কি, এটা হচ্ছে এই যে তোমরা এই যে তোমাদেরকে দেখিয়েছি নগদ প্রবাহ বিবরণী। এই যে নগদ প্রবাহ বিবরণীতে কি আছে, অনেকগুলো খাত আছে, অনেকগুলো খাত। আর এই অধ্যায়ের তোমার আলোচনার শুরুতে তোমাদেরকে আমি কি ধারণা দিয়েছিলাম, সেখানে আর্থিক বিবরণী সম্পর্কে বলেছিলাম। কেমন আর্থিক বিবরণী কি, তোমার হচ্ছে ওই যে আয় বিবরণী, তারপর আর্থিক অবস্থার বিবরণী, এ সম্পর্কে একটু বলেছিলাম। এখন কি এই যে বলছি নগদ প্রবাহ অনুপাত, তোমার কি তার মানে কি এই যে নগদ প্রবাহ বিবরণীর বিভিন্ন খাতের সাথে কি নগদ প্রবাহ বিবরণীর বিভিন্ন খাতের সাথে তোমার কি অন্যান্য আর্থিক বিবরণীর বিভিন্ন খাতের যে তুলনা, যে অনুপাতের মধ্য দিয়ে কি নগদ প্রবাহ বিবরণীর বিভিন্ন খাতের সাথে অন্যান্য আর্থিক বিবরণীর বিভিন্ন খাতের তুলনা করা হয়, সেই অনুপাতগুলোকে কি বলা হয়, নগদ প্রবাহ অনুপাত। আসলে কি এই অনুপাতগুলো কেন, এই অনুপাতগুলোর কাজ কি, এই অনুপাতগুলো দিয়ে কি কোনো প্রতিষ্ঠানের প্রকৃত অবস্থা বোঝা যায়, প্রতিষ্ঠানটা কি ভালো করছে না খারাপ করছে, হ্যাঁ কি সেগুলো বোঝা যায়। এখন তোমার হচ্ছে এই যে নগদ প্রবাহ অনুপাত, এটাকে আমরা দুই ভাগে ভাগ করব। কেমন দুই ভাগে ভাগ করব, একটা কি নগদ প্রবাহ দক্ষতা অনুপাত, নগদ প্রবাহ দক্ষতা অনুপাত। এই অনুপাত দিয়ে কি বোঝা যায়, এখানে কয়েকটা অনুপাত আমরা আলোচনা করব। এখানে এগুলো দিয়ে কি বোঝা যায়, তোমার হচ্ছে মুনাফা অর্জন ক্ষমতা, প্রতিষ্ঠানটির হচ্ছে লাভ সৃষ্টির ক্ষমতা কেমন সেটা বোঝা যায়। তারপরে কি আরেকটা কি তোমার হচ্ছে সচ্ছলতা বোঝা যায়। আরেকটা কি তোমার হচ্ছে সেটা হচ্ছে নগদ প্রবাহ কভারেজ অনুপাত, সেটা দিয়ে কি বোঝা যায়, সেটা দিয়ে বোঝা যায় হচ্ছে তোমার প্রতিষ্ঠানটির আসলে কি দায় পরিশোধের সক্ষমতা কেমন, দায় পরিশোধের সক্ষমতা কেমন সেটা বোঝা যায়। এখন আমি তোমাদেরকে সরাসরি উদ্দীপকের মধ্য দিয়ে এবং একটু বোঝানোর চেষ্টা করব। তোমাদেরকে আমি নগদ প্রবাহ অনুপাত সম্পর্কে বললাম, এটার দুইটা ধরন বললাম, একটা হচ্ছে নগদ প্রবাহ দক্ষতা অনুপাত, আরেকটা হচ্ছে নগদ প্রবাহ কভারেজ অনুপাত। এখন এই যে নগদ প্রবাহ দক্ষতা অনুপাত বা মুনাফা অর্জন ক্ষমতা সম্পর্কিত যে অনুপাতগুলো, সেগুলো একটা উদ্দীপকের মাধ্যমে আমি তোমাদেরকে পরিষ্কার করার চেষ্টা করছি।
স্ক্রিনে দেখো একটা উদ্দীপক দেয়া আছে, সেখানে কিছু তথ্য আছে। দেখো তোমার পরিচালন কার্যাবলী হতে নগদ প্রবাহ, দেখো এটা 4 লক্ষ টাকা। তারপরে কি দেওয়া আছে, বিক্রয়, বিক্রয় কত দেওয়া আছে, 28 লক্ষ টাকা। তারপরে কি গড় মোট সম্পদ, গড় মোট সম্পদ তোমার হচ্ছে এটা কি 32 লক্ষ টাকা দেয়া আছে, কেমন। তারপরে কি গড় শেয়ার হোল্ডারদের ইকুইটি, এটা দেয়া আছে কত, 16 লক্ষ। তারপরে কি পরিচালন আয়, এটা দেয়া আছে হচ্ছে 3 লক্ষ। তারপরে অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ, এটা দেয়া আছে 8,000 টাকা, 8,000 টাকা। তারপরে কি সাধারণ শেয়ারের সংখ্যা দেয়া আছে 70,000টি। এখন দেখো এই তথ্যের আলোকে কিছু অনুপাত নির্ণয় করতে হবে। এগুলো কিসের আওতায়, এগুলো হচ্ছে ওই যে মুনাফার্জন ক্ষমতা সম্পর্কিত বা নগদ প্রবাহ দক্ষতা সম্পর্কিত অনুপাত। এই অনুপাতগুলোর মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের মুনাফা অর্জন ক্ষমতা সম্পর্কে ধারণা পাওয়া যায়। এখন দেখো একটা একটা করে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এখানে সলিউশন করে দিয়েছি, তোমরা দেখার চেষ্টা করো। ক ক কি প্রশ্নে কি ছিল, নগদ প্রবাহ ও বিক্রয়লব্ধ আয় অনুপাত, নগদ প্রবাহ ও বিক্রয়লব্ধ আয় অনুপাত এটা কিভাবে বের করতে হয়, এটা বের করতে হয় হচ্ছে তোমার কি উপরে এই সূত্রগুলো আসলে কি জানো, এগুলো অনুপাতগুলো তোমার ওই উপরে পরিচালন কার্যাবলী হতে নগদ প্রবাহ দিয়ে শুরু হয়। হ্যাঁ, এক্ষেত্রেও তাই, উপরে পরিচালন কার্যাবলী হতে নগদ প্রবাহ, তারপরে কি নিচে কি বসবে, দাগের নিচে নিট বিক্রয়লব্ধ আয়, নিট বিক্রয়লব্ধ আয় বা বিক্রয়ের পরিমাণ আর কি, কত টাকার বিক্রয় হয়েছে। তো এখানে কি দেখো সরাসরি উদ্দীপক থেকে মান বসাও, উদ্দীপক থেকে তোমার পরিচালন কার্যাবলী হতে নগদ প্রবাহ দেওয়া ছিল 4 লক্ষ টাকা, আর কি তোমার বিক্রয়, বিক্রয় কত দেওয়া ছিল 28 লক্ষ টাকা, কেমন। তো এই তোমার 100 দিয়ে গুণ করতে হবে, তোমার এই যে কত একটা আনসার পাওয়া গেল 14.29%। তো এই যে এগুলো আনসার যত বড় হবে তত ভালো, এই যে 14.29%, এগুলো বড় হলে ভালো, তার মানে ওই কোম্পানির মুনাফা অর্জন ক্ষমতা বেশি প্রকাশ পায়। তারপরে খ নম্বরে আসো, সম্পত্তির উপর নগদ আয়ের হার, সম্পত্তির উপর নগদ আয়ের হার এটা কিভাবে বের করতে হবে, এটা হচ্ছে দেখো উপরে পরিচালন কার্যাবলী হতে নগদ প্রবাহ, তারপরে নিচে দাগের নিচে গড় মোট সম্পত্তি। দেখো এই যে গড় মোট সম্পত্তি এটা কিভাবে বের করতে হবে, এটা আলাদা করে ক্যালকুলেশন করে, তোমার সরাসরি দেয়া নাও থাকতে পারে। এটা বের করার জন্য কি তোমার হচ্ছে ধরো পরপর 2 বছরের তথ্য দেওয়া আছে, পরপর 2 বছরের তোমার ব্যালেন্স শিট বা আর্থিক অবস্থার বিবরণী মানে দেয়া আছে। সেক্ষেত্রে কি করতে হবে, তোমার প্রথম বছরের সম্পত্তির পরিমাণ কত ছিল, তারপরে দ্বিতীয় বছরের সম্পত্তির পরিমাণ কত ছিল যোগ করতে হবে, যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলেই কি পাওয়া যাবে, গড় মোট সম্পত্তি পাওয়া যাবে। সেভাবে ক্যালকুলেশন করে তোমাকে এখানে মানটা বসাতে হবে। এখানে তোমার সরাসরি মান যেহেতু দেওয়া আছে আর হয়তো ক্যালকুলেশনে দেয়া করতে হবে না। কি দেখো উদ্দীপকেই দেখো ওই যে গড় মোট সম্পদ দেওয়া আছে 32 লক্ষ টাকা, কেমন। আর আমরা ইতিমধ্যেই দেখেছি পরিচালন কার্যাবলী হতে নগদ প্রবাহ সেটা 4 লক্ষ। তো এই ক্যালকুলেশন করলে কি 12.5% একটা আনসার একটা আসলো আর কি। তার মানে কি সম্পত্তির উপর নগদ আয়ের হার কত এই প্রদত্ত কোম্পানির, তোমার 12.5%। এরপর কি ইকুইটির উপর গয়ে চেয়েছে কি ওরা, ইকুইটির উপর নগদ আয়ের হার, ইকুইটির উপর, ইকুইটি কি, ইকুইটি সম্পর্কে তোমাদেরকে কি শুরুতে ওই যে আলোচনার শুরুতে তোমার হচ্ছে ওই যে লেকচার 1 তোমার পার্ট ওয়ানে ধারণা দিয়েছি, সেখানে কি বলেছিলাম, ওই তোমার সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, সংরক্ষিত আয় এগুলো হচ্ছে ইকুইটির আওতায়, কেমন। এখন আমরা দেখো ইকুইটির উপর নগদ আয়ের হার এটা কীভাবে বের করতে হবে। দেখো দাগের উপরে কি পরিচালন কার্যাবলী হতে নগদ প্রবাহ বাই কি ভাগ গড় শেয়ার হোল্ডারদের ইকুইটি, আবার দেখো গড় কথা, গড় শেয়ার হোল্ডারদের ইকুইটি। এক্ষেত্রেও কি করতে হবে, তোমার এই যে আর্থিক অবস্থার বিবরণী পরপর 2 বছরের বা যাই দেওয়া থাকুক না কেন, 2 বছর বা 3 বছর যাই দেওয়া থাকুক, তোমার ধরো তোমার 2 বছরের আর্থিক অবস্থার বিবরণী থেকে গিয়ে তোমার এই যে ইকুইটি, তোমার ইকুইটির পরিমাণটা যোগ করে তারপরে 2 বছর হলে 2 দিয়ে ভাগ করতে হবে, যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে তোমার গড় শেয়ার হোল্ডারদের ইকুইটি, কেমন। এক্ষেত্রে কি তোমার সরাসরি করে দেওয়া আছে গড় শেয়ার হোল্ডারদের ইকুইটি কত দেওয়া আছে, 16 লক্ষ টাকা দেওয়া আছে। তারপরে কি পরিচালন কার্যাবলী হতে নগদ প্রবাহ সেটা 4 লক্ষ টাকা দেওয়া আছে। তোমার এক্ষেত্রে একটা আনসার পাওয়া ক্যালকুলেশন করে কত 25%, তার মানে কি তোমার
উদ্দীপকের কি বর্ণিত এই যে কোম্পানির ইকুইটির উপর নগদ আয়ের হার কত 25%। ইকুইটির উপর নগদ আয়ের হার 25%। তোমরা স্ক্রিনের উপরের দিকে তাকানোর চেষ্টা করো। উদ্দীপকের যে ঘ এবং ঙর যে প্রশ্ন ছিল সেই দুইটার সমাধান দেয়া আছে এখানে। ঘটা দেখো, নগদ ও পরিচালন আয় অনুপাত। নগদ ও পরিচালন আয় অনুপাত এটা কিভাবে বের করতে হয় দেখো। উপরে কি পরিচালন কার্যাবলী হতে নগদ প্রবাহ, আর নিচে কি, নিচে হচ্ছে পরিচালন আয়, নিচে হচ্ছে পরিচালন আয়, সেটা তোমার বসাতে হবে। এরপরে কি উদ্দীপকে ওই যে মান দেয়া ছিল, কেমন উদ্দীপকে যে মান দেয়া ছিল ওই যে পরিচালন কার্যাবলী হতে নগদ প্রবাহ কি 4 লক্ষ দেয়া ছিল, তারপরে পরিচালন আয়েরও একটা মান দেয়া ছিল, কেমন সেটা কত দেয়া ছিল 3 লক্ষ টাকা, সেটা জাস্ট এখানে বসানো হলো। তারপরে ক্যালকুলেশন করলাম, এক্ষেত্রে কি এটা 133% হচ্ছে আর কি। তার মানে নগদ পরিচালন আয় অনুপাত কি এটা হচ্ছে ওই যে তোমার পরিচালন কার্যাবলী হতে নগদ প্রবাহ কি পরিচালন আয়ের 133%। হ্যাঁ, তারপরে এরপরে আমরা 5 নম্বরটা মানে ওটা দেখব। সেটা কি আছে দেখো, শেয়ার প্রতি নগদ প্রবাহ। শেয়ার প্রতি নগদ প্রবাহ দেখো এটা কীভাবে দেখো, এখানে ওই যে দাগের উপরে কি আছে, পরিচালন নগদ প্রবাহ কি মাইনাস অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ, কেমন নিচে সাধারণ শেয়ারের সংখ্যা। তো তাহলে কি ওই যে পরিচালন নগদ প্রবাহ কত দেয়া ছিল 4 লক্ষ টাকা দেয়া ছিল, কেমন তারপরে কি তোমার অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ কত 8,000 টাকা দেয়া ছিল, বসালাম, কেমন তারপরে কি ওই যে শেষের দিকে কি দেয়া ছিল উদ্দীপকে সাধারণ শেয়ারের সংখ্যা দেয়া ছিল, সেটা কত ছিল 70,000। তারপর এই যে ক্যালকুলেশন এই যে মান বসানো হলো, এখন ক্যালকুলেশন করে কি একটা আনসার পাওয়া যাচ্ছে তোমার কি 5.6 টাকা। মানে এটা দ্বারা কি বোঝাচ্ছে তোমার শেয়ার প্রতি কি পরিমাণ নগদ প্রবাহ তৈরি হলো, শেয়ার প্রতি কি পরিমাণ নগদ প্রবাহ তৈরি হলো সেটা কি এক্ষেত্রে প্রদত্ত কোম্পানির ক্ষেত্রে কি উদ্দীপকে বর্ণিত যে কোম্পানির ক্ষেত্রে কি প্রতি শেয়ার প্রতি 5.6 টাকা 5 টাকা 60 পয়সা নগদ প্রবাহ তৈরি হলো। এখন দেখো তোমাদেরকে আমি নগদ প্রবাহ দক্ষতা অনুপাত সম্পর্কিত একটা উদাহরণ বা উদ্দীপক দেখানোর চেষ্টা করলাম। তোমরা এটা দেখে দেখে প্র্যাকটিস করবে আর বইও দেখবে। আর এরপরে আরও একটা আছে তোমার নগদ প্রবাহ কভারেজ অনুপাত, সেটা নিয়েও উদ্দীপক সহ আরও আলোচনা আশা করছি সামনের ক্লাসে করব। একদিনে বেশি করলে তোমাদের সমস্যাই হবে। তো আজকে এখানেই রাখি, তোমরা ভালোভাবে পড়াশোনা করবে আর এই আর কি, সবার সুস্থতা কামনা করছি। সবাই ভালো থেকো, এখানেই রাখছি আজকে। ধন্যবাদ সবাইকে।